পসিবল না আমি এটা তখন আটকায় যাব। আরেকবার বলেন তো এই পার্টটা একটু আরেকবার। কোনটা এটা এই 14 নাম্বারটা? হ্যালো, জি। আচ্ছা, প্রশ্নটা দেখেন আরেকবার আমি দেখাচ্ছেন যে সারা ইজ ট্রাইং টু প্রিপেয়ার দ্য ম্যানুফ্যাকচারিং বাজেটস। ধরেন সে একটা ফ্যাক্টরির এইটাই এই 14 নাম্বারটা হ্যাঁ 14 নাম্বারটা আমি রিপিট করতেছি। 14 নাম্বারটা। Okay. She believes that the manufacturing overhead budget will be the most complicated, so she decides to tackle it first before the direct materials and direct labor budgets. অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার বাজেট প্রণয়ন করার আগেই সে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেটটা রেডি করতে চায়। So do you think this is the best way to prepare the budget? এটা আসলে রাইট ওয়ে কিনা, যদি রাইট বা রং যেটা হোক কেন? এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাজেটের মধ্যে যেটা থাকে, টোটাল ম্যানুফ্যাকচারিং বাজেটের মধ্যে 3টা কম্পোনেন্ট, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার এন্ড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সো এই দুইটা সম্পন্ন করার আগে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট করা আদৌ সম্ভব না। তবে দুইটার মধ্যে একটা সাথে কোনো সম্পর্ক নাই। ডিরেক্ট ম্যাটেরিয়ালস বাজেটটা রেডি করা হয় সাধারণত ইউনিটস অফ প্রোডাকশন দিয়ে। ইউনিটস, কত ইউনিটস আপনি প্রডিউস করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর বাজেটটা করতে পারবেন। বাট ডিরেক্ট লেবারের সাথে আবার সম্পর্কটা নাই। ডিরেক্ট লেবারের সাথে সম্পর্কটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট। হ্যাঁ, কারণ ম্যানুফ্যাকচারিং ওভারহেডটা অ্যালোকেট করাই হয় ডিরেক্ট লেবার রিকোয়ারমেন্টের উপরে। So they can know because the manufacturing overhead budget depends on the direct labor budget. So the direct labor budget needs to be prepared first. So direct material budget না করেও সে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট করতে পারে যদি তার আগে ডিরেক্ট লেবার বাজেটটা সে করে। সো সে যেটা ভাবছিল সেটা আসলে ঠিক না। এইটাই রিলেশন এখানকার। এক্সপ্লেনেশনটা একটু দেখি। And the manufacturing overhead budget details expected spending for manufacturing overhead. The variable component of the budget is often based on direct labor hours, as direct labor is used to allocate variable manufacturing overhead. Consequently, the direct labor budget needs to be prepared prior to the manufacturing overhead budget. এটা একটা ম্যাটেরিয়াল বাজেটিং এর ম্যাথ, পারচেজ বাজেট। ইন্টারেস্টিং। দেখেন Norma Stack produces saddles for horseback riders. এটা একটা প্রোডাক্ট। During October, November and December 3 মাসের বাজেট দেওয়া আছে। Norma budgets for sales 6400, 8200 and 10300, 3 মাসের 3টা। Budget for sales, that is called budgeted sales. Respectively, okay, each saddle requires 1.80 years of leather. অর্থাৎ একটা প্রোডাকশনের জন্য আপনার র ম্যাটেরিয়ালস লাগে 1.80 ইয়ার্ড, ইনক্লুডিং 0.25 ইয়ার্ড ফর ওয়েস্ট। এটা কনসিডারেবল না। The company requires an ending inventory of leather equal to 30% of the following month's production. তো সে যে এন্ডিং ইনভেন্টরিটা মেনটেন করে ফর র ম্যাটেরিয়ালস, নট ফিনিশ গুডস। র ম্যাটেরিয়ালস এর যে এন্ডিং ইনভেন্টরি বা ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি, it will be equivalent 30% to the next month's production.
How many yards of leather does Norma need to purchase in November? কিভাবে করব এটা? শুরুটা করব কি দিয়ে? এখানে বাজেটেড সেলস যে কোয়ান্টিটিটা দেখানো হয়েছে এটা কিন্তু আসলে ফিনিশ গুডস এর, বাট আমাদের ম্যাথের রিকোয়ারমেন্ট আছে কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়ালস এর। সেখানে একটা কনভার্সন হতেই পারে, সেই কনভার্সনটা হবে 1.8 দিয়ে। ইন সাম কেসেস ডলার অ্যামাউন্টও চাওয়া হয়, সেটার জন্য যদি এটার রেট দেওয়া থাকতো তাহলে আমরা ওই পর্যন্ত পরের স্টেপ পর্যন্ত যেতে পারতাম। সো ওটা দরকার পড়তেছে না আপাতত, শুধু আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস পর্যন্ত আসতেই হবে। আচ্ছা, purchase budget. How many years of leather does Norma need to purchase? যেহেতু এন্ডিং ইনভেন্টরি ব্যাপার আছে, সো সেখানে আপনার আর আগে পিছে যেহেতু প্রোডাকশনও আছে, সো এখানে বিগিনিং ইনভেন্টরিও থাকবে, খুবই স্বাভাবিক। সো অ্যাডজাস্টমেন্ট করলে যেটা হবে নিট, যে কোয়ান্টিটিটা দাঁড়াবে সেটা আপনাকে পারচেস করতে হবে। সো সেটা বের করার নিয়মটা হলো বাজেটেড raw materials, budgeted raw materials, আমি এটা raw materials বলতেছি এই কারণে, budgeted raw materials for budgeted sales, অর্থাৎ আমার বাজেটেড যে সেলস হবে সেটাকে 1.8 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে হবে আমি বাজেটেড র ম্যাটেরিয়ালস কোয়ান্টিটিটা পাবো। আলটিমেটলি আমাকে র ম্যাটেরিয়ালস এর এই ইয়ার দ্বারা প্রকাশ করতে হবে পুরো রেজাল্ট। সো বাজেটেড র ম্যাটেরিয়ালস প্লাস এন্ডিং ইনভেন্টরি অফ র ম্যাটেরিয়ালস মানে ডিরেক্ট ম্যাটেরিয়ালস মাইনাস বিগিনিং ইনভেন্টরি, এই হলো বেসিক জিনিস। এখন আমার দরকার হলো নভেম্বর মান্থ, নভেম্বর। আচ্ছা, নভেম্বরের বাজেটেড ডিরেক্ট ম্যাটেরিয়ালস কত লাগবে, কত ইয়ার্ডস লাগবে, এটা বের করা যাবে। বাজেটেড র ম্যাটেরিয়ালস হলো লেদার, তো লেদারই লেখি। বাজেটেড লেদার কত ইউনিটস হবে তহিদ ভাই? জিতু ভাই, বাজেটেড লেদার রিকোয়ারমেন্ট কত হবে? তাহলে এটা নভেম্বরের জন্য নভেম্বরের 8200 sales হচ্ছে আমার 1.8 আচ্ছা 14,760 এত ইয়ার্ড। আচ্ছা, তাহলে এখন আরো দুটো ইনফরমেশন দরকার আমার। এনমিনিটে পাচ্ছি তো, এনমিনিটে বলা আচ্ছা, আছে যে নভেম্বরের এন্ডিং ইনভেন্টরি কত হবে? নভেম্বরের এন্ডিং ইনভেন্টরি নভেম্বর এন্ডিংটা হবে ডিসেম্বরের 30%। আপনার 30%, হ্যাঁ 30% ইনটু 1.8 এক্স্যাক্টলি 10,300। এটা তো ফিনিশ গুডস, তাই না? আলটিমেটলি আমাকে কনভার্সন যাইতে হবে ইয়ার্ড পর্যন্ত। তো 10,300 30% নেন, তারপরে যদি এটাকে 1.8 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা ইয়ার্ড হয়ে যাবে। 10,300 ইন্টু 30% ইন্টু 1.8, 5,562 ইয়ার্ড। বিগিনিং ইনভেন্টরি কি হবে? বিগিনিং ইনভেন্টরি কিন্তু রেডিমেড কোনো কথাবার্তা নাই কোথাও। বিগিনিং ইনভেন্টরি কিভাবে পাবো?
বিগিনিং ইনভেন্টরি হবে ৮,২০০ ইন্টু 30% ইন্টু 1.8। ওকে, উত্তর সঠিক। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হচ্ছে কি অক্টোবরের ক্লোজিংটা নভেম্বরের ওপেনিং না, আর ঠিক। অক্টোবর ক্লোজিংটা হচ্ছে কি নভেম্বরের সেলসের 30%। এক্স্যাক্টলি। অর্থাৎ সেপ্টেম্বরের যেটা এন্ডিং ইনভেন্টরি, সেপ্টেম্বরে এই বিগিনিং ইনভেন্টরিটা হলো আসলে এটা, অক্টোবরে হ্যাঁ এটা সেপ্টেম্বরের এন্ডিং, না অক্টোবর এন্ডিং, সেপ্টেম্বর নাই। সেপ্টেম্বরের সরি অক্টোবর, হ্যাঁ সরি অক্টোবরের প্রিভিয়াস মান্থ, অক্টোবরের এন্ডিং ইনভেন্টরিটাই বিগিনিং ইনভেন্টরি ফর নভেম্বর। সো বের করছি কিভাবে, ৮,২০০ 30% 1.8 গুণ করলে ইয়ার্ড হয়ে যাবে ২০০ ইন্টু 30 ইন্টু 1.8, ৪,৪২৮। অঙ্ক শেষ। এখন ফর্মুলায় ফেলে দিই, ১৪,৭৬০ প্লাস ৫,৫৬২ মাইনাস ৪,৪২৮ করলে যা হয় তাই। $১৫,৮৯৪, একদম এটা। মোটামুটি আপনার ম্যাটেরিয়ালস বাজেট, তারপরে প্রোডাকশন বাজেট, এগুলো সবই এই ফর্মুলাতে ফেলবেন, সব এক। ক্যালকুলেশন সহজ, খালি হাত চালাইতে হবে দ্রুত। আচ্ছা, এটা কি চাইছে দেখি। Castile Lawn Service is preparing its direct labor budget. এবার লেবার বাজেটের অঙ্কগুলো মজা আছে। Direct labor budget for the first quarter of the year. The firm provides a variety of mowing, cleanup, and planting services. The total direct labor budget for the first quarter 22,200. The total direct labor budget for the first quarter ছিল 22,200. The firm expects 300 small jobs which take 1 hour each, 200 medium jobs which take 1.7 hours each, and 100 large jobs which take $2.75 each. What is Castile's direct labor cost per hour? এটা যে মেথডে ক্যালকুলেশন করবেন সেই মেথডটার নাম হলো ইকুইভ্যালেন্ট ভ্যালু। Equivalent value, that means weighted average. ধরে নেন তার প্রোডাকশন যে ফ্যাসিলিটিস আছে সেখানে 3 ধরনের প্রোডাকশন হয় এবং এক একটার জন্য এক এক রকমের লেবার আওয়ার প্রয়োজন পড়ে। তো সেটার উপর বেসিস করে আমরা এটাকে ইকুইভ্যালেন্ট বের করব। সো 300 দেখেন, ধরেন এ বি সি আমরা ক্যাটাগরি করি, প্রোডাক্ট এ এর জন্য লাগে 300 জবস, 300 into 1 hour প্রতি ইউনিটের জন্য 300। বি তে লাগে 200 into 1.75, that means 1.75 হলে 350 হয় না, 350 এটা কি আওয়ার্স। সি তে লাগবে 100 into 2.75,
175 into 100 275 এখান থেকে আমরা যেটা পাই সেটা বোঝা গেল তার টোটাল রিকোয়ার্ড আওয়ার্স কত 275 350 প্লাস 300 925 আপনার টোটাল লেবার বাজেট ছিল 22,200 টাকা ভাগ করে দেন 925 দিয়ে তাহলে যেটা পাবেন 24 per hour $24 It's just weighted average করলেই হয় এটা আর একটা নাম হলো ইকুইভ্যালেন্ট ভ্যালু $24 এই ম্যাথটা খুবই মজার দেখেন এটা কি চাইছে the amount that should be budgeted for direct labor এটাও direct labor এর ম্যাথ উপরের তথ্যগুলো দেখি Peterson Planters Incorporation budgeted the following amounts for coming year beginning inventory finished goods $10,000 cost of goods sold 4 lakhs direct materials used in production 1 lakh ending inventory finished goods $25,000 beginning and ending work in process inventory 0 অর্থাৎ work in process যেটা একটা ইম্পর্টেন্ট স্টেপ এবং এখানে কোনো আসলে বিগিনিং ইনভেন্টরি নাই আমি কাজটা আপনাকে সহজ করে দিচ্ছি একটা অ্যাডজাস্টমেন্ট কমলো আচ্ছা এখন কথা হলো ওভারহেড ইজ এস্টিমেটেড টু বি 2 times the amount of direct labor dollars ওভারহেড কত হবে সেটা এখানে একটা ইঙ্গিত দেওয়া আছে যে 2 times of labor অর্থাৎ direct labor যদি x হয় আপনার ম্যানুফ্যাকচারিং ওভারহেড হবে 2x এটাই হলো এই অঙ্কটার মূল ভিত্তি আমার প্রশ্ন ছিল the amount that should be budgeted for direct labor so direct labor budget মানে x সমান সমান কত এটা আমরা কিভাবে বের করতে পারি একটু চিন্তা করেন এখানকার রিলেভেন্ট ইনফরমেশন এগুলা direct material direct labor and manufacturing overhead এই তিনটা মিলে যেটা হয় সেটাকে বলা হয় production cost অথবা এটার আরেকটা নাম আছে যেটা ম্যানুফ্যাকচারিং কস্ট ম্যানুফ্যাকচারিং এটার সাথে যখন ওয়ার্ক ইন প্রসেস বিগিনিং ইনভেন্টরি আর এন্ডিং ইনভেন্টরি কে অ্যাডজাস্টমেন্ট করা হয় অর্থাৎ প্লাস বিগিনিং ইনভেন্টরি মাইনাস এন্ডিং ইনভেন্টরি অফ ওয়ার্ক ইন প্রসেস বললে যেটা পাবেন সেটাকে বলা হয় কস্ট অফ গুডস
manufactured. Cost of goods manufactured. আসলে work in process এর পরের স্টেপটা হলো finished goods. এই স্টেপটাই আসলে finished goods, কিন্তু এটাকে বলতেছি আমরা cost of goods manufactured. এটার সাথে যখন আবার finished goods opening balance বা beginning inventory of finished goods plus or minus finished goods ending inventory করবেন, পরের লাইনে যেটা পাবেন সেটাকে বলা হয় cost of goods sold. অর্থাৎ এই সমীকরণে এই ফ্লোটা আপনার মাথায় থাকতে হবে, সেটা হচ্ছে দেন cost of goods sold কিন্তু আমার জানা আছে এখানে। আর ওয়ার্ক ইন প্রসেসের কোনো কিছু নাই, এটা বাদ, এটা নিয়ে আমার চিন্তা না করলেও চলবে। যেহেতু কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, দ্যাট মিনস আমাকে একটু পেছনের জায়গায় ফিরতে হবে, আমাকে এই স্টেপে আসতে হবে, এই স্টেপটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ডে আসতে হবে, কারণ আমার দরকার হলো এই তিনটা ইন্ডিভিজুয়ালি বের করা। কারণ দেখেন ডিরেক্ট ম্যাটেরিয়াল ইউজড ইন প্রোডাকশন, এইটা একটা সলিড ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমি যদি এই স্টেপে ফিরতে পারি তাহলে এই ইনফরমেশনটা কাজে লাগাইয়া আমি ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যানুফ্যাকচারটা ইজিলি বের করতে পারবো। এবং ডিরেক্ট লেবার অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড যে কোনো একটা যদি আমি পেয়ে যাই তাহলে দুটাকে আলাদা আলাদা করে সুন্দর করে বের করতে পারবো, কারণ তাদের মধ্যে যে রিলেশনটা সেই রিলেশনটা কিন্তু এখানে বের করে রাখছি। ডিরেক্ট লেবার এক্স হইলে এটা হবে 2x, আর ম্যানুফ্যাকচারিং যদি কোনোভাবে পেয়ে যাই তাহলে ওটাকে 2 দিয়ে ভাগ করলে আমি ডিরেক্ট লেবার বের করতে পারবো। অর্থাৎ আমার প্রশ্নের যা ডিমান্ড আছে ডিরেক্ট লেবার অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড যেটা দিয়ে প্রশ্ন করা হোক না কেন আমরা এটা বের করে দিতে পারবো। That means we need to know the cost of goods manufactured. Cost of goods manufactured. এটার জন্য আমার একটু ছোট্ট অ্যাডজাস্টমেন্ট লাগবে, অর্থাৎ রিউইন্ড করতে হবে, পেছনের দিকে যেতে হবে। এখানে আমার আছে হলো কস্ট অফ গুডস সোল্ড প্লাস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস মাইনাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস। এই অ্যাডজাস্টমেন্টটা করলে আমি যেটা পাবো সেটা হলো এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। তো আমার কস্ট অফ গুডস সোল্ড ছিল 4 লাখ প্লাস এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস কি আছে এখানে, এই যে 25,000 মাইনাস বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশড গুডস 10,000। এটা করলে আপনি পাবেন $4,15,000। আচ্ছা, এই পর্যন্ত আমি একটু থামি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা কনসেপ্টটা জুনায়েদ ভাই? জি ওকে, তাহলে এখন আমার দরকার এখানে এই আইটেমগুলো বের করলেই হবে। তাহলে এই 4,15,000 মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল আছে, ডিরেক্ট লেবার আছে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আছে। দ্যাট মিন্স ইকুয়েশনটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত 1 লাখ, 1 লাখ প্লাস ডিরেক্ট লেবার এক্স, ম্যানুফ্যাকচারিং ওভারহেড হলো 2x equals to
4,15,000. That means 3x equals to এটা minus হয়ে যাবে 3,15,000. X equal to 105. Is 105. Clear? Rohit bhai, Jwaria apu. जी भैया क्लियर। Okay. Cost accounting পুরাই আসলে পাটিগণিত, নামে অ্যাকাউন্টিং, কোনো কিছু নেই, ডেবিট ক্রেডিট কিছু করা লাগে না। Okay. Second, major brands incorporation, a clothing manufacturer is planning to produce 8,700 jackets and sell 9,000 jackets during February. এখানে দুইটা বাজেট আছে কিন্তু, planning to produce, this is production budget, and sell 9,000 jackets. একটা হলো budgeted sales আর একটা হলো budgeted production in the month of February. Each jacket requires 4.4 yards of fabrics at $4 per yard and 0.25 direct labor hours at $12 per hour. তারপরে 0.25 হবে, 4 ভাগের 1 ভাগ, $3 লাগে labor purpose. Okay, manufacturing overhead is applied at 110% of direct labor cost. অর্থাৎ direct labor cost যদি $1 হয়, manufacturing overhead cost হবে 1.1. Major Brands has 39,000 years of fabric in beginning inventory and owns 45,000 years in ending inventory. What is the total amount of budgeted manufacturing overhead for February? এটা সমাধান করেন। তাহলে আগের দুইটা ম্যাথ কিন্তু আমরা পাইছি, ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট দেখলাম, এখন একটা পাইলাম খুব সুন্দর ওভারহেড বাজেট। ওভারহেড বাজেটটা কিভাবে বের করব? প্রবলেমটা দেখেন ভালো করে। খুবই ছোট্ট ম্যাথ, রিলেশনটা ধরতে পারলে 30 সেকেন্ডে হয়ে যাবে। এটা হচ্ছে প্রোডাকশন বাজেট, এটা হলো সেলিং বাজেট, সেলিং। আচ্ছা, লেবারের সাথে তো ম্যানুফ্যাকচারিং ওভারহেডের সম্পর্ক আছে সরাসরি। আমার জানতে চাইছে লেবার ম্যানুফ্যাকচারিং ওভারহেড কত হবে। সো আগে আমি বের করি লেবার আওয়ার রিকোয়ার্ড কত হবে।
এখানে কি করব বলেন, একটু হেল্প করেন আমাকে। এখানে ৮৭০০ হবে না, মানে প্রোডাকশন বাজেট? শিওর, ও তো 9000 সেল করতে চাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও তো মানে প্রোডাকশনের সাথে রিলেটেড তো লেবারটা, এই জন্য ৮৭০০। জাস্ট আমি আমার কনফিউশনের জায়গা এখানেই দুটো আর কি, আসলে আমি সেলিং বাজেটটা নিব না প্রোডাকশন বাজেটটা নিব। আমাদের সেলিং বাজেট নেওয়া উচিত, আমাদের ধরে নেওয়া উচিত ৯,০০০ তার ক্যাপাসিটি আর কি, নর্মাল ক্যাপাসিটি ধরে নিতে হবে। নাহলে ৯,০০০ কি করবে কেমন, হয় পূর্ববর্তী বছরে ক্লোজিং থাকবে, না হয় ৯,০০০ কে ধরতে হবে যে আমাদের অ্যাক্টিভিটি লেভেল ৯,০০০ জ্যাকেট। আচ্ছা, এখানে জাস্ট এটা কিন্তু একদম ক্লিয়ারলি ডিফাইন্ড যে দিস ইজ ইওর প্রোডাকশন বাজেট, সো নো মোর কনফিউশন। ৮৭০০ আপনি সেলিং ৯ কেন ১০ ১১ যাই করতে পারেন, করেন, কারণ অবশ্যই একটা প্রোডাকশন প্রসেসে এটা একটা জেনারেল অ্যাজাম্পশন যে আপনার বিগিনিং ইনভেন্টরি থাকতেই পারে। সেটা বলছি, দুটো একটা যেখানে দিতে হবে। হ্যাঁ, সো ও যদি ৮৭০০ প্রোডাকশন করে ৯,০০০ বেচতে পারে, তাহলে আপনি বুঝতেই পারছেন ওর কাছে কিছু ওপেনিং ব্যালেন্স ছিল। হ্যাঁ, সো এটা আর কোনো কনফিউশনের দরকার নেই। দুইটা ফিগার রাখছে মেইনলি আপনাকে কনফিউজ করার জন্য, একদম সিম্পলি বোগাস। হ্যাঁ, ৮৭০০ ওর লেবার আওয়ার লাগবে তাহলে কত? 1/4 আর এটা আচ্ছা আমার তো ডলার অ্যামাউন্ট হবে না, তাহলে ডলার দ্বিগুণ করে দিই। $26,100 নাকি? 26,100। 26,100 26,100 26,100 যদি লেবার রিকোয়ারমেন্ট হয় টোটাল, মানে লেবার আওয়ার রিকোয়ার্ডস প্লাস মানে লেবার বাজেট, সোজা কথা এটা আওয়ারটা কেটে দেই, লেবার বাজেটটি যেহেতু আমি পুরোটা একবার মাল্টিপ্লাই করছি, সো 26,100 এটা ডলার অ্যামাউন্ট। তাহলে ওভারহেড কত হবে? লেবারের সাথে ওভারহেডের রিলেশনটা কি? 100%। 110%। হ্যাঁ, 100। That means into 1.2. 28,710। 28,710, right. একদম সিম্পল, ক্যালকুলেশন খুবই সিম্পল, শুধু কনফিউশনের জায়গা এইখানে দিয়ে রাখছে। দুইটা ফিগার দেখলে একটু চোখ ছানা ভরা হয়ে যাবে, এত সহজ অঙ্ক কি দেয়? আসলে কিছুই না। আমরা আসলে অনেক সময় সহজ অঙ্ক পাইলেও না কনফিউজ হয়ে যাই, সহজ অঙ্ক কিন্তু অনেক থাকে। যেহেতু এক্সামকে আমরা কঠিন হিসাবে ধরে নেই, এই কারণে আমরা সহজ জিনিসটাই বেশি ভুল করি। এমসিকিউর খেলা এটা। এইটা আচ্ছা, Eccleston company has the following budgeted sales: January 40, February 60, March 50. খুবই ভালো কথা। 40% of the sales are for cash and 60% are on credit. For the credit sales, 50% are collected in the month of sale and 50% of next month. What are the total expected cash receipt during March? খুব ছোট্ট ম্যাথ, সাধারণত ক্যাশ বাজেটের অঙ্ক যেগুলো আমরা করছি, অনেক বড় বড় ক্যাশ বাজেটের অঙ্ক থাকতো, প্রায় 1 পাতা 1.5 পাতা। এত বড় অঙ্ক আমাদের করতে হবে না, এখানে মানে পার্ট বাই পার্ট করা আছে এমসিকিউর জন্য।
ছোট করে ফেলা হয়েছে। ক্যালকুলেশন গুলো সহজ, ডেফিনেটলি, জাস্ট একটু ফাস্ট করা, কত দ্রুত আমরা করতে পারছি এটাই স্কিল। এটা বের করেন, 1 মিনিটের মধ্যে পারবেন। এটা সোজা। সোজাই তো। মার্চের 60% 50% 30,000, তারপর হচ্ছে 30,000 প্লাস না মার্চ না ফেব্রুয়ারির আচ্ছা 60% 50% 18,000 টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে কালেকশন ইন মার্চ মার্চের 60% 50%, 36,000 50% 18,000 টাকা প্লাস মার্চের 40% হচ্ছে আপনার 20,000, এদিকে 30 15,000 20 35, আর এই যে হচ্ছে আপনার 18 53,000 টাকা, ঠিক আছে না? তো দেখেন তো একদম পাকা ব্যবসায়ের মতো আনসার দিছেন, এটাই দরকার। আচ্ছা তাহলে আমরা একটু মানে প্রেজেন্টেশন দিই ছোট্ট করে, সেটা হচ্ছে মার্চের সেলস হলো কত 50,000, 40% তার ক্যাশ সেলস, তাই না? তাহলে মানে at the point of sale সে কালেকশন করতেছে 50,000 into 40%, কত 20,000। আচ্ছা আবার কি বলছে, 60% on credit, for the credit sales 50% are collected in the month of sales, মানে আরো 50% of credit sales পাবে সে। credit sales কত 60%, 60%, মানে 30,000, 50% আবার 30 আবার 50%, 15,000 টাকা, 15,000। আর বাকিটা সে পরের মাসে পাবে, এপ্রিল মাসে, সেটা আমাদের হেডেক না। তাহলে আমাদের একটু ফেব্রুয়ারিতে আসতে হবে, বের করতে হবে ফেব্রুয়ারির ক্রেডিট সেলস কত, 60%, ফেব্রুয়ারির ক্রেডিট সেলস হচ্ছে 36,000 ইনটু into 50%, 50%, 18,000, তিনটা যোগ করলে যা হয় তাই। ঠিক আছে, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। ক্যাশ বাজেট, এটা ক্যাশ বাজেট, পার্শিয়াল ক্যাশ বাজেট। আচ্ছা এটা দেখতে অনেক বড়, লাস্ট সেন্টেন্সটা আগে দেখি। হাউ মাচ ক্যাশ ক্যান টিপটপ অ্যান্টিসিপেট কালেক্টিং ইন দ্য ফার্স্ট কোয়ার্টার, এটাও ক্যাশ বাজেটের অঙ্ক। আচ্ছা বেসড অন এ 90-day কোয়ার্টার, এটা একটু লম্বা আছে। Tip-top cleaning supply carries a large number of different items in its inventory, giving the firm a competitive advantage in its industry. Below is part of the budget. Sales হলো 8,55,000, cost of goods sold 4,25,000, rent and salary expenses $3,75,000. Okay, historically all of the sales are on account, the credit sales, and are made evenly over the quarter. 5% of the sales are determined to be uncollectible and written off. 5% sales আসবে না কখনো। The balance of the receivable is collected in 50 days. The balance of the receivable is collected 50 days. মানে এটা কি days in account receivable 50 days. The sales and collection experience is expected to continue in the first quarter. The projected balance sheet for the first day of the quarter includes the following account balance. এটা projected balance sheet এর চিত্র এরকম হবে যে ক্যাশ থাকবে 10,000, ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে 4,50,000 and ইনভেন্টরি থাকবে 9 লাখ। তাহলে how much cash can Tip-top anticipate collecting in the first quarter? এটা কিভাবে করব?
মেইন হাইপোথিসিসটা এর মধ্যেই আছে 5% of the determined to be uncollectible and the balance of the receivable is collected in 50 days. আর আমাকে বাজেট করতে বলতেছে 90 days এর। তার মানে or account receivable projecting দেখেন এইটার সাপোর্ট লাগবে আপনার or projected balance sheet বলতেছে তার accounts receivable first day of the quarter includes, that means beginning বা opening যাই বলি, beginning account receivable balance টা important 4,50,000 প্লাস এরপরে তো পুরা যা সেল করবে পুরাটাই ক্রেডিট সেলস, তাই না? তো ক্রেডিট সেলস কত? 8,55,000। কিন্তু 5% কখনো আসবে না, that means 95% collection, 95% of 850,000। দেখেন TipTop anticipates collecting the beginning account receivable balance of 450 plus according to this balance sheet. The 95% plus the 95% of the sales made in the first 40 days of the 90 days. এই 40 days এর ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা? $95% আমরা মেনে নিছি যেহেতু 5% uncollectible। So 95% of the sales made in the first 40 days of the 90-day quarter. So 855,000 in sales were made in the first quarter, of which 5% is deemed uncollectible. This leaves 8,12,250, 95% হিসাবে in sales that TipTop anticipates collecting. Collection occur 50 days after the sales. Therefore, we can determine 40 days of sales made on account in the first quarter to be collected yet. অর্থাৎ প্রথম 50 দিনের যে ট্রেডিংটা হচ্ছে সেটা সে কালেকশন করতে পারবে এই কোয়ার্টারে, কিন্তু আরো 40 দিনের একটা গ্যাপ থাকবে, সেখানে তো তার সেলসটা বসে থাকবে না, সেলসটা চলতেই থাকবে। Therefore, we can determine 40 days of sales made on account in the first quarter to be collected yet that quarter. So within this quarter, সেটা হবে 40 divided by 90 into 8,12,000, 3,61,000। The sum of collection equals 4,50,000। এটা তো তার বিগিনিং ছিলই, এটা ওই প্রথম 50 দিনের মধ্যে চলে আসবে, আর এই 3,61,000 ওটা মিলে হবে 8,11,000।
তৈব ভাই এটা এক্সপ্লেন করেন। যে আমাকে বলছেন হুম। একটু অন্য কাজ করছিলাম। আচ্ছা ঠিক আছে। এই ন্যারেশনটাতে আমরা কনভিন্সড কিনা ন্যাশনটা আমি দেখিনি আসলে ন্যাশনটা কি। দেখেন। আমার শেষটা হচ্ছে ইভিনলি হচ্ছে ওভার দ্য কোয়ার্টার, হুম। ঠিক না? পুরো কোয়ার্টার সেলস হবে 8,55,000 তার মধ্যে 5% আপনার আসবে আনকালেক্টেবল। কালেক্টেবল 95%। দ্যাট ইকুইভ্যালেন্স টু 8,12,000। তা আমি 8,55,000 পাচ্ছি। এটা তো সেল করা 15 দিনের মধ্যে পেয়ে যাচ্ছি। না এটা কিছু পাবো না, পুরাটা পাবেন না তো। না এই 8,55,000 তো 90 ডেজ এর ফসল। একদিনে হয়নি সেলসটা। 90 দিনের। 90 দিনের সেলস। আর ওপেনিং ছিল 4,50,000। 4,25,000। 4,50,000 ওপেনিং অ্যাকাউন্ট রিসিভেবল। 4,50,000 মানে আগের কোয়ার্টার থেকে আসছে। তার মানে এটা এই কোয়ার্টারে কালেকশন হয়েছে। ডেফিনেটলি হবে এটা, যেহেতু হ্যাঁ এটা নিয়ে কোনো ভেজাল নাই। সো 8,50,000 8,55,000 5% তো বাদই দিলাম, থাকলো 8,12,000। এটা হলো টোটাল 90 ডেজ এর অ্যাক্টিভিটিস। 90 ডেজে এটা হবে। সো এখান থেকে পরবর্তী মানে ওই কোয়ার্টারের 40 দিনের ইকুইভ্যালেন্ট যে সেলস, তার মানে আমরা ধরে নিচ্ছি কোয়ার্টারে যেটা সেলসটা হয় 5% বাদ দিয়ে বাকি 95% মধ্যে 50 দিনের ইয়ে পাই, আমরা পাই 50 দিনের মধ্যে। মানে পুরোটাই কালেক্ট করতে পারি না, পুরোটা হবে না তো কালেকশন, পুরোটা হবে না। তার মানে এটাকে আপনার 90 দিয়ে ভাগ করে 50 দিন দেখাতে হবে এই মাসে, বাকি 40 দিন পরের মাসে দেখাতে হবে। এটাই তো, এটাই ক্লিয়ার। এটাই বুঝছে না, এটাই বুঝছে ওইভাবে তো করছে, ঠিক আছে। 4,50,000 এটা নিয়ে কোনো গবেষণা করার কিছু নাই। না এটা ক্লিয়ার। এটা খুবই চমৎকার এবং সবচেয়ে সহজ একটা ম্যাথ। কত নাম্বার? এটা হচ্ছে 5 নাম্বার। একটু ছোট করি। দেখেন এগুলো চাইছে হচ্ছে based on the above information, assume current year sales are 125,000. Which of the following amounts will be represented as operating income on the upcoming years? Pro forma income statement, that means budgeted income statement যেটা বা estimated income statement কত হবে আগামী বছরের জন্য, next year operating income, শুধু operating income চাইছে। পুরো ইনকাম স্টেটমেন্ট তো সাজানো যাবে না, এটুকু এত অল্প ইনফরমেশন দিয়ে, শুধু একটা আইটেম অপারেটিং ইনকাম অন দ্য আপকামিং ইয়ার কত হবে। কারণ দেখি আমরা কি কি ইনফরমেশন অ্যাভেলেবল আছে। আচ্ছা, ইউজেস দ্য পার্সেন্টেজ অফ সেলস মেথড। পার্সেন্টেজ অফ সেলস মেথড অর্থাৎ তার ফোরকাস্টিং এর জন্য সে পার্সেন্টেজ মেথডটা ইউজ করে। এবং পার্সেন্টেজ মেথড ইউজ করতে গেলে অবশ্যই তার একটা বেজ লাগে, আগের বছরের কোনো একটা বেজ ধরে সে আগায়। So it's pro forma financial statements based on the historical financial statements. Historical বলে দিচ্ছে, পূর্ববর্তী financial statement এর উপর পার্সেন্টেজ ধরে আগাবে। The following relationship can be established. আচ্ছা, cost of goods sold is 65% of sales. Selling and administrative expense is 15% of the sales. আচ্ছা, পরের ইনফরমেশন গুলো দেখেন, টোটালি এগুলো irrelevant because আমার কাজটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট নিয়ে। সো ব্যালেন্স শিট আইটেম গুলোকে নিয়ে আমি কাজ করব না। ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, অ্যাকাউন্টস রিসিভেবল, ইনভেন্টরি,
net fixed asset, accounts payable, and accruals are 10% of the sales. এগুলোর কোনো ভ্যালু নাই, জাস্ট এখানে দুইটা ইনফরমেশন রিলেভেন্ট। আর আমার কাজটা হচ্ছে অপারেটিং ইনকাম নিয়ে। Okay, BG Brands is projecting its sales revenue growth 13%. Revenue growth 13%. Okay, it information important. In the upcoming year, the company currently has 20,000 shares of common stock outstanding, and it plans on maintaining its dividend policy of paying out 30%. That means dividend payout ratio is 30% of on net income. It is currently paying 6% interest on its notes payable. Notes এর outstanding কত সেটা দেওয়া আছে, and 8% on its long-term debt. Long-term debt ছিল তার এটা। The company has 40% tax rate. Okay, based on the above information, assume current year sales. Let me set a historical data. Current year sales after 125,000. Which of the following amounts will be represented as operating income? সোজা কথা, আমার আগামী বছরের অপারেটিং ইনকাম কত হবে। এখন কথা হলো অপারেটিং ইনকাম বের করার জন্য এগুলো তো টোটালি দরকার পড়ছে না, কারণ এগুলো ব্যালেন্স শিট আইটেম, সো ইগনোর করতে পারেন সরাসরি। আবার দেখেন এটা আমি অপারেটিং ইনকাম পর্যন্ত থাকবো, আমার নেট ইনকাম পর্যন্ত যাওয়ার কোনো দরকারই নাই, সো এই ইনফরমেশন গুলো আমার কোনো কাজে আসবে না। কারণ আগে তো আমার নেট ইনকাম বের করতে হবে, তারপর না ডিভিডেন্ড কত দেবো সেইটা। আর একটা ব্যাপার, আমার নেট ইনকাম পর্যন্ত যেহেতু যেতে হচ্ছে না, সো আমার ইন্টারেস্ট এক্সপেন্স কত আর আমার ট্যাক্স এক্সপেন্স কত এটা আমার জানার দরকার নেই, সো এগুলোর দরকার নেই। সো আমার এই দুইটা ইনফরমেশন, এখানে একটা তিনটা আর এই 13% গ্রোথ আছে, এই চারটা ইনফরমেশনের মধ্যে আমি কাজটা সেরে ফেলতে পারি। সো আমার নেক্সট ইয়ার সেলস কত হবে, 125 into 13% growth, 1.13 দিলে যা হয় তাই, 1,25,000 into 1.13, $1,41,250। ওকে, তাহলে আমার কি লাগবে, কস্ট অফ গুডস লাগবে, এটা তো আমি সেলস পেয়েছি, COGS 65%, $91,812 minus এই হলো আমার গ্রস প্রফিট, পেয়ে গেলাম 1,41,250, 49,438। পয়েন্ট আছে 38 ধরা যায়, এটা গ্রস প্রফিট। এখন অ্যাডমিন আর সেলিং বাদ দেন, 15% of sales, 15 of 1,41250, 21,188, এটা বাদ দিলে যা থাকবে তাই, 49,438, 28,250 টাকা। দেখেন উত্তর মিলে গেছে, 28,249। সেটা একটা ফ্র্যাকশন আসছিল, এই কারণে 1 টাকা কম বেশি হয়েছে আর কি। খুব ছোট্ট এবং সহজ, বাট দেখতে অনেক বড়, মানে দেখলে একটু কনফিউশন বাড়বে যে এত ইনফরমেশন কোনটা কাজে লাগাবো না লাগাবো। এইভাবে দ্রুত ডিসিশন নিতে হবে, অঙ্ক পড়ার সাথে সাথেই কোন ইনফরমেশনটা লাগবে বের করে নিতে হবে। এটা জাস্ট এমসিকিউ ট্রিক্স এর জন্য ইম্পর্টেন্ট, তো এটা খুবই সহজ একটা ম্যাথ।
সেটা দেখেন, Sophia Incorporation is preparing its cash budget for the fourth quarter. The inventory manager advises that materials purchases will be 40,000 in October and will increase by 25% for each month thereafter because of the holiday season. Sophia's purchase in September were $32,000. September মাসে 32,000. Sophia's pays per purchase is 50% in the month after sale and 50% in the second month after the sale. What are Sophia's budgeted cash payment for purchase in November? আমরা সব ধরনের বাজেটই করছি, এখন পেমেন্টের বাজেটটা করা বাকি ছিল। এইটা হলো সেটার এক্সাম্পল, খুব শর্টকাট, দ্রুত বের করা যাবে। জাস্ট আর পলিসিটা দেখলেই হবে। Sophia pays for purchases 50% in the month after sale, অর্থাৎ এটা চাইছে কি নভেম্বর মাসে যদি পারচেস করে তাহলে 50% সে পেমেন্ট দেয় হলো ডিসেম্বর মাসে, আর তারপরে জানুয়ারি মাসে দেয় বাকি 50%। এই হলো তার পলিসি। So what are the Sophia's budgeted cash payment for purchase in November? অর্থাৎ in নভেম্বর মাসের পারচেজের জন্য সে আসলে কোনো পেমেন্টই দেয় না। সে যেটা দেয় তা আগের পূর্ববর্তী মাসের পারচেজ গুলোর। So নভেম্বর মাসে সে 50% কালেকশন করবে, 50% of September purchase plus 50% of October purchase, তার পলিসি অনুযায়ী। নভেম্বর মাসের কোনো কিছু নাই। So সেপ্টেম্বর মাসের কি ছিল? The inventory manager advised 40,000 in October. Sophia purchases in September were 32,000. সেপ্টেম্বরে 50% হবে তাহলে কত? 32 অর্ধেক 16। আচ্ছা, অক্টোবরের পারচেজ কত? 40,000। 40 অর্ধেক 20, 36,000। তাহলে এটা অনেক সহজ একটা ম্যাথ, কিন্তু এখানে ভুল হয় কেন, যে কারণে এটা নিয়ে আসা, ভুলটা হয় আমরা এই সিরিজটা অনেক সময় মিস্টেক করি, তাড়াহুড়োর কারণে হোক বা যে কারণে হোক, এই সিরিজটা আমরা অনেক সময় মিস করি। যে দেখেন, সোফিয়া পেজ ফর পারচেজেস 50% ইন দ্য মান্থ আফটার সেল, কোনোভাবে এই মাথায় যদি আফটারটা কাজ না করে তাহলে এটা আমরা অনেক সময় মিন করি যে ইন দ্য মান্থ অফ সেলস। আপনি যদি এটা ইন দ্য মান্থ অফ সেল মিন করেন তাহলে আপনার রেজাল্ট ভুল হয়ে যাবে। তখন আমরা করব কি, নভেম্বর আর অক্টোবরকে নিয়ে আসবো। নভেম্বরের সেলস পারচেসটা হওয়ার কথা, যেহেতু তার 25% ইনক্রিজ করবে, তার ইউজুয়াল নভেম্বরের পারচেস হওয়ার কথা 40,000 into 1.25, মানে 50,000। শুধু যদি আমরা মান্থ অফ সেল মনে করি তাহলে আমরা নিতাম এখানে 25,000 আর অক্টোবরের অর্ধেক নিয়ে আসতাম 20,000। তাহলে ভুলে ভুলে উত্তরটা হবে 45,000, সামান্য একটু ভুল। এবং আপনার ভুল উত্তরটাও সুন্দর করে এরা সাজায় রাখছে। আমরা ভুল করে 45-এ ক্লিক করে বের হয়ে যেতাম এবং আমরা ফেল করতাম। জাস্ট এটা দেখানোর জন্য এই ম্যাথটা এখানে আনছি, বাট ক্যালকুলেশনটা খুবই সহজ। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন। দেখেন, হুইচ অফ দ্য ফলোইং would not appear in the cash disbursement section of a cash budget?
ক্যাশ ডিসবার্সমেন্ট। নরমালি আমরা ক্যাশ বাজেট যে ম্যাপ গুলো জানি বা যে ম্যাট্রিক্সটা আছে সেখানে আসলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের কোনো জায়গা নাই। ইন্টারেস্ট এক্সপেন্স, স্যালারি, ওয়েজেস এক্সপেন্স, পেমেন্ট টু সাপ্লায়ার, অর্থাৎ ক্যাশ বেসিস যেসব লেনদেন আছে সেগুলোই আসবে। ডেপ্রিসিয়েশন, নন ক্যাশ এক্সপেন্স নিয়ে কোনো কথা নাই। Which of the following best describes the mathematical relationship between sales volume and production when inventory is present in the budget? কোন ইকুয়েশনটা সঠিক? Mathematical relationship, that means flow যেটা between sales volume and production. The production volume units to be produced equals to sales volume, that means it is also called budgeted sales, plus ending inventory minus beginning inventory. আমরা মোটামুটি এর আগে যেসব ম্যাথগুলো করলাম ম্যাটেরিয়াল বাজেট বা প্রোডাকশন বাজেটের, সেই কস্ট ফ্লোটা আসলে এটা। এখানে খেয়াল রাখবেন, এখানে অনেক সময় ইনফরমেশন পাবেন হলো budgeted sales or sales volume plus ending inventory minus beginning inventory, but desired ending inventory minus beginning inventory. এটা একটা ছোট্ট ম্যাথ। What is the budgeted production for October? What is the budgeted production for October? Months Incorporation produces and sells freestanding quilt frames. In budgeting for production needs, the company requires that 5% of the next month's sales to be on hand at the end of the month. That means এটা হচ্ছে desired ending inventory কত হবে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়া আছে। Desired ending inventory will be 5% equivalent on the next month. 5% of the next month sales. Okay, the budgeted sales for quilt frames over the next 4 months, September, October এভাবে দেওয়া আছে। এখন আমার চাইছে হলো অক্টোবর মাস। অক্টোবর মাসের budgeted production মানে the units to be produced কত হবে? তাহলে এখানে ফ্লোটা কি হবে? মেন ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ যেটা আমার মেন প্রশ্নটা ছিল ইউনিটস টু বি প্রডিউসড। Units to be produced in October. ফর্মুলাটা কি জুনায়েদ ভাই? জুনায়েদ ভাই আছেন অথবা জুয়ারি আপু? একটু রিভাইজ হয়ে যাক। ফর্মুলাটা কোন ফর্মুলাটা ইউজ করব? ফর্মুলা অক্টোবর মাসের সেলসটা আসবে 100% আর নভেম্বর মাসের হচ্ছে 5%, যেহেতু ওরা অন হ্যান্ড রাখতে চায় পরের মাসের প্রোডাকশন। এটা পরের ব্যাপার, আমি জাস্ট মানে যে ফর্মুলাতে আমি কাজটা করব আমার 3টা ফিগার লাগবে আসলে। সেই ফিগারগুলো কি কি হবে? একটা বেসিক একটা ফিগার আসবে, তারপর একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। আমি জাস্ট ফর্মুলাটা জানতে চাচ্ছি। ক্যালকুলেশন তো ডেফিনেটলি পারবো। আচ্ছা, দ্য ম্যাথমেটিক্যাল রিলেশনশিপটা সেলস ফিগারটা লাগবে। আচ্ছা, দ্যাট মিন্স বাজেটেড সেলস।
বাজেটেড সেলস জি budgeted sales, তারপর এন্ডিংটা লাগবে বিগিনিংটা লাগবে right, এটাই শুনতে যাচ্ছিলাম, minus beginning inventory। আচ্ছা, তাহলে budgeted sales for October 30,000 থাকলো। তাহলে ending inventory for October কোনটা হবে? Ending inventory for October কত? 5% of নভেম্বর November 50,000 50,000, that will be 2500 নয় 2500 minus beginning inventory for October কোনটা হবে তাহলে? সেপ্টেম্বর মাসের 5% সেপ্টেম্বরের 5%, right? 5%, 5% of এইটা 20,000 30,000-এর। না 20,000 না ও আচ্ছা অক্টোবর সেপ্টেম্বরের এন্ডিং ইনভেন্টরিটা বের করব। সেপ্টেম্বরের এন্ডিং হ্যাঁ, ইনভেন্টরি অক্টোবরের- will be beginning inventory for October. So অক্টোবর 5% জি জি of 30,000, that is 1,500. তাহলে হবে 31,000। এই একদম সহজ, খালি এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে, বাকি যে ক্লু দিবে ওইটা দিয়ে সবগুলো বের করা যাবে। এবং এই একই ফর্মুলাটা ইউজ করবেন আপনার যদি র ম্যাটেরিয়ালস পারচেজের কথা বলে। র ম্যাটেরিয়ালস পারচেজড, কত পারচেজ করতে হবে, র ম্যাটেরিয়ালস পারচেজড সেম এই একই ইকুয়েশন। শুধু এখানে ধরেন সেলস যখন বাজেট করে, সেলিং বাজেটে তো এটা থাকে আসলে ফিনিশ গুডস, তাই না? এগুলো তো সব ফিনিশ গুডস, এর স্টেজটা কি? ফিনিশ গুডস। জি এখান থেকে এক স্টেপ বাড়ায় নিলেই আপনি র ম্যাটেরিয়ালসে চলে যেতে পারবেন। হ্যাঁ, কারণ ওখানে একটা কনভার্সন, একটা ফিগার অবশ্যই পাবেন যে এক ইউনিট ফিনিশ গুডস এর জন্য আপনার কত ইউনিটস র ম্যাটেরিয়ালস লাগতেছে। যেমন আমরা ওই যে ইয়ার্স অফ ফেব্রিক্স, তারপরে ইয়ার্স অফ জি। লেদার যেগুলো দেখে আসলাম, সেম জিনিস। বাট মেইন ফ্লোটা এটাই, বাজেটেড সেলস কত, এন্ডিং ইনভেন্টরি বা ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি মাইনাস বিগিনিং ইনভেন্টরি। আর বিগিনিং ইনভেন্টরি দেখবেন যে কোথাও দেওয়া নাই, কোথাও দেওয়া থাকবে না রেডিমেড, বাট অনেক জায়গায় বরং এন্ডিং ইনভেন্টরি ফিগারটা কিন্তু রেডিমেড দেওয়া আছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস বিগিনিং ইনভেন্টরি কোথাও দেওয়া থাকবে না। সেক্ষেত্রে আমাকে এই ট্রিক্স ইউজ করে বের করে আনতে হবে। আমরা মোটামুটি অনেক আগে গেছি। আচ্ছা দেখেন, in early February, Heavenly Swimwear is preparing the summer season swimsuits. Budgeted sales are 47,600 units for May, 58,200 suits for June, and 43,500 suits for July. This is budgeted sales. Each suit requires 1.3 years of fabric. Heavenly Swimwear requires ending finished goods inventory equals to 30% of the following month's budgeted sales. What is the Heavenly Swimwear's budgeted production for May? Just আগেরটার এটা সেম, একই জিনিস। So what is the Heavenly Swimwear's budgeted production? Raw materials পর্যন্ত যাইতে হবে না, budgeted production. So আগেরটার এটা সেম ফর্মুলাতে করলেই হবে, সো এটা আমরা একটু স্কিপ করতে পারি। আচ্ছা, এইটা কি বলছে দেখি। Daffy Tunes manufacturer an animated rabbit with moving parts and built-in voice box. Projected sales দেখা যাচ্ছে 30, 36, 33, 40, 29. ওকে, এখানে পেঁচটা কোথায়?
Each rabbit requires basic materials that DEFI purchases from a single supplier at 3.5 per rabbit. Voice boxes are purchased from another supplier at $1 each. Assembly labor cost is $2 per rabbit and variable overhead cost is 0.50 per rabbit. এটা তার production cost সম্পর্কিত কিছু ধারণা দেওয়া আছে। Fixed manufacturing overhead applicable to rabbit production is $12,000 per month. Okay, DEFI's policy is to manufacture 1.5 times the coming month's projected sales every other month starting with January, such as odd numbered month. The first month, January to odd, March odd, for February sales, and to manufacture half times the coming months projected sales in alternate months, the even number months. Okay, তাদের পলিসিটা হলো even or odd. This allows DEFI to allocate limited manufacturing resources to other products as needed during the even numbered months. During the even number in the production কম হচ্ছে আর odd months এ তার প্রোডাকশনটা বেশি হয় কত গুণ 1.5 গুণ বেশি so the unit production budget for animated rabbits for January এটা অ্যানসার আমি দেখাবো না 1 মিনিট সময় বলে দিতে হবে এটা একটা কুইজ the unit production budget for animated rabbit for January আর এখানে কিন্তু বাজেট দেওয়াই আছে প্রোডাকশন বাজেট চাচ্ছে আর এটা হলো তার প্রোডাক্ট বাজেটেড সেলস আর এখানে ডিমান্ড করা হয়েছে আপনার কাছে প্রোডাক্ট বাজেটেড প্রোডাকশন সেটা আমরা কিভাবে বের করতে পারি ক্যালকুলেশন মোটেও বেশি হবে না জাস্ট এক লাইনে শেষ হবে এটা একটু ক্লু দিলাম আর এই ইনফরমেশন গুলো টোটালি দরকার নেই শুধু এই লাইনটা লাগবে আর কি এই লাইনটা ইম্পর্টেন্ট the policy is to manufacture 1.5 times the coming month's projected sales coming month that coming month এর সেলস যা হবে তার 1.5 গুণ কিন্তু সেখানে আবার একটু তারা পেঁচাইছে যে অর্ডার ইভেন করছে তো অড মান্থস গুলো হচ্ছে জানুয়ারি মার্চ মে এগুলো অড মান্থস আর ইভেন হচ্ছে এগুলা সো ফেব্রুয়ারির বাজেটেড সেলস যদি 36,000 হয় তাহলে জানুয়ারির প্রোডাকশন বাজেট কত হবে জানুয়ারিতে হচ্ছে অড মান্থস তাহলে ফেব্রুয়ারির 1.5 গুণ হওয়ার কথা 1.5 54,000 শুধু ফেব্রুয়ারির সাথে 1.5 মাল্টিপ্লাই করলেই হচ্ছে অ্যাকর্ডিং টু देयर পলিসি আমার অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট কোনো বিগিনিং এন্ডিং কোনো কিছুরই দরকার নেই কারণ এটা ক্লিয়ারলি ডিফাইন্ড যে তাদের প্রজেক্টেড সেলস কত বা বাজেটেড সেলস কত এখান থেকে আমি সরাসরি তথ্যটা নিচ্ছি আর অ্যাকর্ডিং টু देयर পলিসি কখনো এটা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে কখনো 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলেই প্রোডাকশন ইউনিট বের হয়ে যাবে শুধু অর্ডার ইভেন অনুযায়ী এটা হবে 54,000 ইউনিটস
So the Jupiter company has the following information for the first quarter. Based on this information, what is the sales budget for the first quarter? এটা দুনিয়ার সহজ দেখলে আমরা কনফিউজ হয়ে যাই, সেটা কিছুই না। এটা বলছে যে সেলস বাজেট, আর এখানে অপশন তো দেখতেছি ডলারে চাচ্ছে, যেহেতু কিছুই না, শুধু এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে সব সামেশন করলেই হবে, যা আসবে এটা হবে $10,91,000। So this is the sales budget total. এই বইয়ের মধ্যে সবচেয়ে সহজ অঙ্ক এটা। ওকে, এটাই ছিল লাস্ট ম্যাথ। আমি এই শীটটা সবাইকে মেল করছি, এখানে মোটামুটি স্যাম্পলিং বেসিসে কিছু ম্যাথ আনছি, সব ম্যাক্সিমাম উইলি থেকে নেওয়া। সেকশন বি এর এই বাজেটিং সংক্রান্ত যত ম্যাথ আছে এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য মোটামুটি যথেষ্ট, যদিও অনেক আছে, যত বেশি করবে তত হাত ফ্রি হবে, ফাস্ট হওয়ার জন্য দরকার আর কি। তো এই ছিল আজকের ম্যাথ গুলা।